নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলিতে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিপ্রদাস গল্পের শেষ পর্ব নিয়ে। ইতিপূর্বে আমি 5টা পর্ব গল্পের ঝুলি চ্যানেলে আপলোড করেছি। এখনও যারা সেগুলি শোনেননি, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা গল্পগুলি শুনে নিন। চলুন শুরু করি আজকের গল্প বিপ্রদাস। বন্দনা স্বীকার করিয়া কহিল, হ্যাঁ বাবা, চমৎকার মানুষ, যেমন বিনয়ী তেমনি ভদ্র। আমার তো কোনো অনুরোধে কখনো না বলেননি। আমাকে বোম্বাইয়ে যদি না পৌঁছে দিতেন তাহলে আমার কিন্তু বিপদ হতো। মাসি বলিলেন, আর একটা জিনিস বোধহয় লক্ষ্য করেছ বন্দনা, ওর স্নোবোর্ডই নেই, যেটি আজকালকার দিনে দুঃখের সঙ্গেই বলতেই হয় যে আমাদের মধ্যে অনেকেরই দেখতে পাওয়া যায়। বন্দনা সহাস্যে কহিল, তোমার বাড়িতে স্নবের দেখা তো কোনোদিন পাইনি মাসিমা। মাসি হাসিয়া বলিলেন, পেয়েছ বই কি মা, তুমি অতি বুদ্ধিমতী। তোমাকে ঠকাবে তারা কি করে? শুনিয়া রে সাহেবও হাসিলেন। কথাটি তাহার ভারী ভালো লাগিল। বলিলেন, এত বুদ্ধি সচরাচর মেলে না মিসেস ঘোষাল। বাপের মুখে এ কথা গর্বের মতো শুনতে, কিন্তু তা বলেও পারি না। বন্দনা বলিল, এই প্রসঙ্গ তুমি বন্ধ করো মাসিমা, নইলে বাবাকে সামলানো যাবে না। তুমি এক মেয়ের দোষগুলোই দেখেছ, কিন্তু দেখোনি যে এক মেয়ের বাপেদের মতো দাম্ভিক লোকও পৃথিবীতে কম। আমার বাবার ধারণা ওর মেয়ের মতো মেয়ে সংসারে আর দ্বিতীয় নেই। মাসি বলিলেন, সে ধারণার আমিও বড় অংশীদার বন্দনা। শাস্তি পেতে হলে আমারও পাওয়া উচিত। পিতার মুখে অনিবর্চনীয় পরিতৃপ্তির মৃদু হাসি কহিলেন, আমি দাম্ভিক কিনা জানি না, কিন্তু জানি কন্যা রত্নে আমি সত্যিই সৌভাগ্যবান। এমন মেয়ে কম বাপই পায়। বন্দনা বলিল, বাবা কই, আজ তো তুমি একটা সন্দেশও খেলে না। ভালো হয়নি বুঝি? সাহেব প্লেট হতে আধখানা সন্দেশ ভাঙিয়া লইয়া মুখে দিলেন। বলিলেন, সমস্ত বুড়ি নিজের হাতে তৈরি। এবার কলকাতা থেকে ফিরে পর্যন্ত ওই সমস্ত খাওয়া দাওয়া বদলে দিয়েছে। ডালনা, শুক্তো, মাছের ঝোল, দই, সন্দেশ, আরও কত কী। কার কাছে শুনে এসেছে জানি না, কিন্তু বাড়িতে মাংস প্রায় আনতেই দেয় না। বলে বাবার আবার ওতে অসুখ করে। দেখুন মিসেস ঘোষাল, এইসব বাংলা খাওয়া খেয়ে মনে হয় যেন বুড়ো বয়সে আছি ভালো, বেশ যেন একটু খিদে বোধ করি। বন্দনা বলিল, মাসিমার অভ্যেস নেই, হয়তো কষ্ট হয়। মাসি এই গৃহীর ও বিদ্রুপ লক্ষ্য করিলেন না, কহিলেন, না না, কষ্ট হবে কেন? এ আমার ভালোই লাগে। শুধু আবহাওয়ায় চেঞ্জ তো নয়, খাবার চেঞ্জও বড় দরকার। তাই বোধ করি শরীর আমার এত শীঘ্রই ভালো হয়ে গেল। ভালো হয়েছে, কোনো সন্দেহ নেই। তাহলে আর কিছুদিন থাকো, আরও ভালো হোক। কিন্তু বেশি দিন থাকবার যে জো নেই বন্দনা। অশোক লিখেছে এ মাসের শেষেই সে পাঞ্জাব চেঞ্জের জন্য আসবে। তার আগে আমার তো ফিরে যাওয়া চাই। ভোজন পর্ব সমাধা হইয়াছিল। সাহেব উঠি উঠি করিতেছিলেন। মাসি মনে মনে চঞ্চল হইয়া উঠিলেন। প্রস্তাব উত্থাপনের সপক্ষে যে অনুকূল আবহাওয়া সৃষ্টি করিয়া আনিয়াছেন তাহা চক্ষুলজ্জায় ভ্রষ্ট হইতে দিলে ফিরাইয়া আনা হয়তো দূরও হইবে। সংকোচ অতিক্রম করিয়া বলিলেন, মিস্টার রে, একটা কথা ছিল, যদি সময় না। সাহেব তৎক্ষণাৎ বসিয়া পড়িয়া কহিলেন, না না, সময় আছে বই কি, বলুন কি কথা। মাসি বলিলেন, আমি শুনেছি বন্দনার অমত নেই। অশোক অর্থশালী নয় সত্যি, কিন্তু সুশিক্ষা ও চরিত্র বলে স্ট্রাগল করে একদিনও উঠবেই আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি ওকে আপনার মেয়ের অযোগ্য বিবেচনা না করেন তো। সাহেব আশ্চর্য হইয়া বলিলেন, কিন্তু সে কি করে হতে পারে মিসেস ঘোষাল? অশোক আপনার ভাইপো, সম্পর্কে সেও তো বন্দনার মামাতো ভাই। মাসি বলিলেন, শুধু নামে, নইলে বহু দূরের সম্বন্ধ। আমার দিদিমা এবং বন্দনার মায়ের দিদিমা দুজনে বোন ছিলেন। সেই সম্পর্কেই বন্দনার আমি মাসি।
এই বিবাহ নিষিদ্ধ হতে পারে না মিস্টার রে। সাহেব কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন, বোধহয় মনে মনে কি একটা হিসাব করিলেন। তারপর বললেন, অশোককে যতটুকু আমি নিজে দেখেছি এবং যতটুকু বন্দনার মুখে শুনেছি তাতে অযোগ্য মনে করিনি। মেয়ের বিয়ে একদিন আমাকে দিতেই হবে, কিন্তু তার নিজের মতামত তো জানা দরকার। মাসি স্নেহের কণ্ঠে উৎসাহ দিয়ে কহিলেন, লজ্জা করো না মা, বলো তোমার বাবাকে কি তোমার ইচ্ছে। বন্দনার মুখ পুলকের জন্য পলক ফেলতে না ফেলতে রাঙা হইয়া উঠিল, কিন্তু পরক্ষণে সুস্পষ্ট স্বরে বলিল, আমার ইচ্ছাকে আমি বিসর্জন দিয়েছি মাসিমা, সে খোঁজ করার দরকার নেই। সাহেব সভয়ে কহিলেন, এর মানে? বন্দনা বলিল, মানে ঠিক তোমাদের আমি বুঝিয়ে বলতে পারবো না বাবা, কিন্তু তাই বলে ভেবো না যেন আমি বাধা দিচ্ছি। একটু থামিয়া কহিল, আমার সতী দিদির বিয়ে হয়েছিল তার 9 বছর বয়সে। বাপ মা যার হাতে তাকে সমর্পণ করলেন মিস্ত্রি তাকেই নিলেন, নিজের বুদ্ধিতে বেছে নেননি। তবু ভাগ্যে যাকে পেলেন সে স্বামী জগতে দুর্লভ। আমি সেই ভাগ্যকেই বিশ্বাস করব বাবা। বিপ্রদাসবাবু সাধু পুরুষ, আসবার আগে আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, যেখানে আমার কল্যাণ ভগবান সেখানেই আমাকে দেবেন। তার সেই কথা কখনো মিথ্যে হবে না। তুমি আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব। মনের মধ্যে কোনো সংশয়, কোনো ভয় রাখব না। সাহেব বিস্ময়ে স্থির হইয়া তাহার প্রতি চাহিয়া রহিলেন। মুখ দিয়া একটা কথাও বাহির হইল না। মাসি বলিলেন, বিয়ের সময় তোমার মেস্তি ছিলেন বালিকা, তাই তার মতামতের প্রশ্ন ওঠেনি, কিন্তু তুমি তা নও, বড় হয়েছ, নিজের ভালো মন্দের দায়িত্ব তোমার নিজের। এমন চোখ বুজে ভাগ্যের খেলা তো তোমার সাজে না বন্দনা। সাজে কিনা জানি নে মাসিমা, কিন্তু তার মতো তেমনি করেই ভাগ্যকে আমি প্রসন্ন মনে মেনে নেব। কিন্তু এমন উদাসীনের মতো কথা বললে তোমার বাবা মনস্থির করবেন কি করে? তুমি নিজেই কিছু দেখবে না, কিছুই ভাববে না। ভাবাভাবি দেখা দেখি অনেক দেখলুম মাসিমা, আর না। এখন নির্ভর করব বাবার আশীর্বাদে আর সেই ভাগ্যের পরে যার শেষ কেউ আজ দেখতে পায়নি। মাসি হতাশ হইয়া একটুখানি তিক্ত কণ্ঠে বলিলেন, ভাগ্যকে আমরাও মানি, কিন্তু তোমার সমাজ, শিক্ষা, সংস্কার সব ডুবিয়ে দিয়ে মুখুজ্জেদের এই কদিনের সংস্রব যে তোমাকে এতখানি আচ্ছন্ন করবে তা ভাবিনি। তোমার কথা শুনলে মনে হয় না যে তুমি আমাদের সেই বন্দনা, যেন একেবারে আমাদের থেকে পর হয়ে গেছো। বন্দনা বলিল, না মাসিমা, আমি পর হয়ে যাইনি। তাদের আপনার করতে আমার কাউকে পর করতে হবে না, এ কথা নিশ্চয়ই জেনে এসেছি। আমাকে নিয়ে তোমরা কোনো শঙ্কা করো না। মাসি জিজ্ঞাসা করিলেন, তাহলে অশোককে আসতে একটা টেলিগ্রাম করে দিই? দাও, আমার কোনো আপত্তি নেই। এই বলিয়া বন্দনা ঘর হইতে বাহির হইয়া গেল। মিস্টার রে, আপনার নাম করেই তবে টেলিগ্রামটা পাঠাই বলিয়া মাসি মুখ তুলিয়া সবিস্ময়ে দেখিলেন সাহেবের দুটি চোখ অকস্মাৎ বাষ্পাস্কুল হইয়া উঠিয়াছে। তাহার আরণ খুঁজিয়া পাইলেন না, এবং সাহেব ধীরে ধীরে যখন বলিলেন, টেলিগ্রাম আজ থাক মিসেস ঘোষাল, তখনও হেতু বুঝিতে না পারিয়া বলিলেন, থাকবে কেন মিস্টারে, বন্দনা তো সম্মতি দিয়ে গেল। না না, আজ থাক বলিয়া তিনি নির্বাক হইয়া রহিলেন। এই নীরবতা এবং ওই অশ্রুজল মাসিকে ভেতরে ভেতরে অত্যন্ত ক্ষুব্ধ করিল। একজন প্রবীণ পদস্থ লোকের এইরূপ সেন্টিমেন্টালিটি তাহার অসহ্য, কিন্তু জিদ করিতেও সাহস করিলেন না। মিনিট দুই চুপ করিয়া থাকিয়া সাহেব বলিলেন, ওর বাপের ভাবনা আমি ভেবেছি, কিন্তু ওর মা নেই, তার ভাবনা আমাকে ভাবতে হবে মিসেস ঘোষাল, একটু সময় চাই। মাসি মনে মনে বলিলেন, আর একটা স্টুপিড সেন্টিমেন্টাল। সাহেব অনুমান করিলেন কিনা জানি না, কিন্তু এবার জোর করিয়া একটু ম্লান হাসিয়া বলিলেন, মুশকিল হয়েছে, ওর কথা আমরা কেউ ভালো বুঝতে পারি না। কিন্তু আজ নয়, বাংলা থেকে আসা পর্যন্তই মনে হয় ঠিক যেন ওকে বুঝতে পারি না। ও সম্মতি দিলে বটে, কিন্তু সেও না, ওর নতুন রিলিজন ভেবেই পেলুম না। নতুন রিলিজন মানে আমিও জানি না, কিন্তু বেশ দেখতে পাই বাংলা থেকে ও কী যেন একটা সঙ্গে করে এনেছে। সে রাত্রি দিন থাকে ওকে ঘিরে। ওর খাওয়া গেছে বদলে, কথা গেছে বদলে, ওর চলাফেরা পর্যন্ত মনে হয় যেন আগেকার মতো নেই। ভোরবেলায় স্নান করে, আমার ঘরে গিয়ে পায়ের ধুলো মাথায় নেয়। বলি, বুড়ি, আগে তো তুই এসব করতিস না। তখন জানতুম না বাবা,
এখন তোমার পায়ের ধুলো মাথায় নিয়ে দিন আরম্ভ করি। বেশ বুঝতে পারি যে আমাকে সমস্ত দিন সমস্ত কাজে রক্ষা করে চলে। বলিতে বলিতে তাহার চক্ষু পুনরায় অশ্রু সজল হইয়া পড়িল। মাসি মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, এসব নতুন ধাঁচা শিখে এসেছে ও মুখুজ্জেদের বাড়িতে। জানেন তো তারা কীরকম গোঁড়া? কিন্তু একে রিলিজন বলে না, বলে কুসংস্কার। ও পুজো টুজো করে নাকি? সাহেব বলিলেন, জানি না করে কি না, হয়তো করে না। কুসংস্কার বলে আমারও মনে হয়েছে, নিষেধ করতেও গেছি, কিন্তু বুড়ি আগেকার মতো আর তর্ক করে না, শুধু চুপ করে চেয়ে থাকে। আমারও মুখ যায় বন্ধ হয়ে, কিছুই বলতে পারি না। মাসি বলিলেন, এ আপনার দুর্বলতা, কিন্তু নিশ্চিত জানবেন একে রিলিজন বলে না, শুধু বলে সুপারস্টিশন। একে প্রশ্রয় দেওয়া অন্যায়, অপরাধ। সাহেব দ্বিধা ভরে আস্তে আস্তে বললেন, তাই হবে বোধহয়। রিলিজন কথাটা মুখেই বলি, কখনো নিজেও চর্চা করিনি। এর নেচার কী তাও জানিনি। শুধু মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, মেয়েটাকে এমন আগাগোড়া বদলে দিল কিসে? সেই হাসি নেই, আনন্দের চঞ্চলতা নেই, বর্ষা দিনের ফুটন্ত ফুলের মতো পাপড়িগুলি যেন জলে ভিজে। কখনো ডেকে বলি, বুড়ি আমাকে লুকোস নে মা, তোর ভেতরে ভেতরে কোনো অসুখ করেনি তো? অমনি হেসে মাথা দুলিয়ে বলে, না বাবা, আমি ভালো আছি, আমার কোনো অসুখ নেই। হাসি মুখে ঘরের কাজে চলে যায়। আমার কিন্তু বুকের পাঁজর ভেঙে পড়তে চায় মিসেস ঘোষাল। ওই একটি মেয়ে, মা নেই, নিজের হাতে মানুষ করে এত বড়টি করেছি। সর্বস্ব দিয়েও যদি আমার সেই বন্দনাকে আবার তেমনি ফিরে পাই। মাসি জোর দিয়া বলিলেন, পাবেন, আমি কথা দিচ্ছি পাবেন। এ শুধু একটা সাময়িক অবসাদ, ধর্মের ঝোঁক হলেও হতে পারে, কিন্তু অত্যন্ত অসার। কেবল ওদের সংসর্গে আসার ক্ষণিক বিকার। বিবাহ দিন সমস্ত দুদিনে সেরে যাবে। চিরদিনের শিক্ষায় মানুষের থাকে মিস্টার রে, দুদিনের বাতিক দুদিনেই ফুরোয়। সাহেব আশ্বস্ত হইলেন, তথাপি সন্দেহ ঘুচিল না। বলিলেন, ও কোথায় কার কাছে কি প্রেরণা পেলে জানি না, কিন্তু শুনেছি সে যদি আসে সত্যিকারের মানুষ থেকে কিছুতে সে ঘোচে না। মানুষের চিরদিনের অভ্যাস দেয় এক মুহূর্তে বদলে, নেশা গিয়ে মেশে রক্তের ধারায়। সমস্ত জীবনে তার আর ঘোর কাটে না। সেই আমার ভয় মিসেস ঘোষাল। প্রত্যুত্তরে মাসি একটু অবজ্ঞার হাসি হাসলেন, বলেন, বাজে বাজে, আমি অনেক দেখেছি মিস্টার রে, দুদিন পরে আর কিছুই থাকে না, আবার যাকে তাই হয়। কিন্তু বাড়তে দেওয়াও চলবে না। আজই অশোককে একটা তার করে দিই, সে এসে পড়ুক। আজই দেবেন? হ্যাঁ আজই, এবং আপনার নামেই। সাহেব মৃদু কণ্ঠে সম্মতি জানাইয়া বলিলেন, যা ভালো হয় করুন। আমি জানি অশোক ভালো ছেলে, চরিত্রবান, সৎ, তাই নইলে ওকে সঙ্গে নিয়ে বন্দনা কিছুতে আসতে রাজি হতো না। মাসি এই কথাটা কি আরও একবার ফাঁপাইয়া ফুলাইয়া বলিতে গেলেন, কিন্তু বাধা পড়িল। বন্দনা ঘাড়ে ঢুকিয়া বলিল, বাবা, আজ হাজি সাহেবের মেয়েরা আমাকে চায়ের নিমন্ত্রণ করেছে, দুপুরবেলা যাব। বিকেলে অফিসের ফেরত আমাকে বাড়ি নিয়ে এসো। মাসি প্রশ্ন করলেন, তাদের বাড়িতে তুমি তো কিছু খাবে না বন্দনা? না মাসিমা। কেন? আমার ইচ্ছে করে না। বাবা, তুমি ভুলে যাবে না তো? না মা, তোমাকে আনতে ভুলে যাব এমন কখনো হয়? এই বলিয়া সাহেব একটু হাসিলেন, বলিলেন, অশোক আসছেন, তাকে আজ একটা তার করে দেব? বেশ তো বাবা, দাও না। মাসি বলিলেন, আমি জোর করে তাকে আনছি, দেখো এলে যেন না অসম্মান হয়। তোমার ভয় নেই মাসিমা, আমরা কারো অসম্মান করিনি, অশোকবাবু নিজেই জানেন। মেয়ের কথা শুনিয়া সাহেব প্রসন্ন মুখে বলিলেন, অফিসের পথে আজই তাকে একটা টেলিগ্রাম করে দেব। বুড়ি, আজ শুক্রবার, সোমবারে সে এসে পৌঁছতে পারবে, যদি না কোনো ব্যাঘাত ঘটে। দারোয়ান ডাক লইয়া হাজির হইল। অসংখ্য সংবাদপত্র, নানা স্থানের চিঠিপত্র কম নয়। কিছুদিন হইতে ডাকের প্রতি বন্দনার ঔৎসুক্য ছিল না। সে জানিত প্রতিদিন আশা করিয়া অপেক্ষা করা বৃথা। তাহাকে মনে করিয়া চিঠি লিখিবার কেহ নেই, চলিয়া যাইতেছিল। সাহেব ডাকিয়া বলিলেন, এই যে তোমার নামে দুখানা, আপনারও একখানা রয়েছে মিসেস ঘোষাল। নিজের চেয়েও পরের চিঠিতে মাসির কৌতূহল বেশি। মুখ বাড়াইয়া দেখিয়া বলিলেন, একখানা তো দেখছি অশোকের হাতের লেখা, ওটা কার? এই অকারণ প্রশ্নের উত্তর বন্দনা দিল না। চিঠি দুটো হাতে লইয়া নিজের ঘরে চলিয়া গেল। সাহেব মুচকিয়া হাসিয়া বলিলেন, অশোকের সঙ্গে দেখি চিঠিপত্র চলে।
তার করে দিশে আসুক, ছেলেটা সত্যিই ভালো। তাকে বিশ্বাস না করলে বন্দনা কখনো চিঠি লিখত না। প্রত্যুত্তরে মাসিও সগর্বে একটু হাসলেন, অর্থাৎ জানি আমি অনেক কিছুই। বিকেলে অফিসের পথে হাজী সাহেবের বাড়ি ঘুরিয়া রে সাহেব একাকী ফিরিয়া আসিলেন। বন্দনা সেখানে যায় নাই, মাসির সম্মুখেই ছিলেন। মুখ ভার করিয়া বলিলেন, বন্দনা চিঠি নিয়ে সেই যে নিজের ঘরে ঢুকেছে, আর বার হয়নি। সাহেব উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন, খায়নি? না, সকালে সেই যে দুটো ফল খেয়েছিল, আর কিছু না। সাহেব দ্রুত পদে কন্যার ঘরের দরজায় ঘা দিলেন। বুড়ি? বন্দনা কবাট খুলিয়া দিল। তাহার মুখের প্রতি চাহিয়া পিতা স্তব্ধ হইয়া রইলেন। কি হয়েছে রে? বন্দনা কহিল, বাবা, আজ রাত্রের গাড়িতে আমি বলরামপুর যাব। বলরামপুরে কেন? দ্বিজদাসবাবু একখানা চিঠি লিখেছেন, পড়বে বাবা? তুই পড় মা, আমি শুনি, বলিয়া সাহেব চৌকি টানিয়া লইয়া বসিলেন। বন্দনা তাহাকে ঘেঁষিয়া দাঁড়াইয়া সেই চিঠিখানি পড়িয়া শোনাইলেন। তাহা এই: সুচরিতাশু, আপনার যাবার দিনটি মনে পড়ে। উঠোনে গাড়ি দাঁড়িয়ে বললেন মাঝে মাঝে খবর দিতে। বললুম, কুঁড়ে মানুষ আমি, চিঠিপত্র লেখা সহজে আসে না, ভালো লিখতেও জানি না, এ ভার বরঞ্চ আর কাউকে দিয়ে যান। শুনে অবাক হয়ে চেয়ে রইলেন। তারপরে গাড়িতে গিয়ে উঠে বসলেন। দ্বিতীয় অনুরোধ করলেন না। হয়তো ভাবলেন অসৌজন্য, যাকে এমন সময়ও একটা ভালো কথা মুখে আনতে দেয় না, তাকে আর কি বলবার আছে। আমি এমনিই বটে, তবু আশা ছিল লিখতেই যদি হয় যেন এমন কিছু লিখতে পারি যা খবরের চেয়ে বড়। সেই লেখা যেন অনায়াসে আমার সকল অপরাধের মার্জনা চেয়ে নিতে পারি। মনে ভাবতুম, মানুষের জন্য কি শুধুই অভাবিত দুঃখই আছে? সুখ নেই জগতে? দাদা ইষ্ট দেবতা শুধু চোখ বুঝেই থাকবেন, চেয়ে কখনো দেখবেন না? অঘটন যা ঘটল সেই হবে চিরস্থায়ী? তাকে টলাবার শক্তি কোথাও নেই? দেখা গেল নেই, সেই শক্তি কোথাও নেই। না টললেন ভগবান, না টলল তার ভক্ত। নিবাত নিকম্প দীপশিখা আজও তেমনি ঊর্ধ্বমুখে জ্বলছে, জ্যোতির কণামাত্র অপচয় ঘটেনি। এই প্রসঙ্গ কেন তাই বলি। 3 দিন হলো দাদা বাড়ি ফিরে এসেছেন। সকালে যখন গাড়ি থেকে নামলেন, তার পিছনে নামলো বাসু, খালি পা, গলায় উত্তরীয়। গাড়ি ফিরে চলে গেল, আর কেউ নামলো না। সকালের রোদে ছায়ে দাঁড়িয়েছিলুম, চোখের সম্মুখে সমস্ত পৃথিবী হয়ে গেল অন্ধকার, ঠিক অমাবস্যা রাত্রির মতো। বোধ করি মিনিট 2 হবে, তারপরে আবার সব দেখতে পেলুম, আবার সব স্পষ্ট হয়ে এলো। এমন যে হয় এর আগে আমি জানতুম না। নিচে নেমে এলুম। দাদা বললেন, তোর বৌদি কাল সকালে মারা গেছেন দিজু। হাতে টাকা কড়ি বিশেষ নেই, সামান্যভাবে তার শ্রাদ্ধের আয়োজন করে দে। মা কোথায়? ঢাকায়, তার মেয়ের বাড়িতে। ঢাকায়? একটু চুপ করে থেকে বললেন, কি জানি, আসতে হয়তো পারবেন না, কিন্তু মাতৃদায় জানিয়ে বাসু তাকে চিঠি দেয়। বললুম, দেবে বই কি। বাসু ছুটে এসে আমার গলা জড়িয়ে বুকে মুখ লুকোলো, তারপর কেঁদে উঠল। সেই কান্নার যেমন ভাষা নেই, চিঠিতে সে প্রকাশ করবার তেমনি ভাষা নেই। শিকারের জন্তু মরার আগে তার শেষ নালিশ রেখে যায় যে ভাষায়, অনেকটা তেমনি। তাকে কোলে নিয়ে ছুটে পালিয়ে এলুম নিজের ঘরে। সে তেমনি করেই কাঁদতে লাগলো বুকে মুখ রেখে। মনে মনে বললুম, ওরে বাসু, লোকসানের দিক দিয়ে তুই যে বেশি হারালি তা নয়, আর একজনের ক্ষতির মাত্রা তোকেও ছাপিয়ে গেল। তবু তোকে বোঝাবার লোক পাবি, কিন্তু সে পাবে না। শুধু একটা আশা, বন্দনা যদি বোঝেন। এমন কতক্ষণ গেল, শেষে চোখ মুছিয়ে দিয়ে বললুম, ভয় নেই রে, মা না থাক বাপ না থাক, কিন্তু রইলুম আমি। ঋণ তাদের শোধ দিতে পারবো না, কিন্তু অস্বীকার করব না কখনো। আজ সবচেয়ে ব্যথা, সবচেয়ে ক্ষতির দিনে এই রইল তোর কাকার শপথ। কিন্তু এ নিয়ে আর কথা বাড়াবো না। কথার আছেই বা কি। ছেলেবেলায় বাবা বলতেন গোয়ার, মা বলতেন চুয়ার। কতবার রাগ করেছেন দাদা, অনাদরে অবহেলায় কতদিন এ বাড়ি হয়ে উঠেছে বিষ। তখন বৌদিদি এসেছেন কাছে, বলেছেন, ঠাকুরপো কি চাই বলো তো ভাই। রাগ করে জবাব দিয়েছি, কিছুই চাই না। বৌদি, আমি চলে যাব এখান থেকে। কবে গো? আজই। শুধু হেসে বলেছেন, হুকুম নেই যাবার, যাও তো দেখি আমার অসাধ্য হয়ে, আমার অবাধ্য হয়ে একেবারেই তুমি যেতে পারবে না। আর যাওয়া হয়নি।
কিন্তু সেই যাবার দিন যখন সত্যি এলো, তখন তিনিই গেলেন চলে। ভাবি, কেবল আমার জন্যই হুকুম? তাকে হুকুম করবার কি কেউ ছিল না জগতে? দাদাকে জিজ্ঞাসা করলুম কি করে ঘটল। বললেন কলকাতাতেই শরীর খারাপ হলো, বোধহয় মনে মনে খুব ভাবত। নিয়ে গেলাম পশ্চিমে, কিন্তু সুবিধে কোথাও হলো না। শেষে হরিদ্বারে পড়লেন জ্বরে, নিয়ে চলে এলাম কাশিতে, সেখানেই মারা গেলেন। ব্যাস। জিজ্ঞাসা করলুম চিকিৎসা হয়েছিল দাদা? বললেন যথাসম্ভব হয়েছিল, কিন্তু এই যথাটুকু যে কতটুকু সে দাদা নিজে ছাড়া আর কেউ জানে না। ইচ্ছে হলো বলি, আমাকে এত বড় শাস্তি দিলেন কেন? কি করেছিলাম আমি? কিন্তু তার মুখের পানে চেয়ে এই প্রশ্ন আর আমার মুখে এলো না। জিজ্ঞাসা করলুম, তিনি কাউকে কিছু বলে যাননি দাদা? বললেন হ্যাঁ, মৃত্যুর ঘণ্টা 10 পূর্বে পর্যন্ত চেতনা ছিল। জিজ্ঞাসা করলুম, সত্যি মাকে কিছু বলবে? বলল না। আমাকে? না। দিজুকে? হ্যাঁ। তাকে আমার আশীর্বাদ দিও। বলো, সব রইল। ছুটে পালিয়ে এলুম বৌদির শূন্য ঘরে। ছবি তোলাতে তার ভারী লজ্জা ছিল। একখানি লুকোনো তার আলমারির আড়ালে আমারই তোলা ছবি। সম্মুখে দাঁড়িয়ে বললুম, ধন্য হয়ে গেছি বৌদি, বুঝেছি তোমার হুকুম। এত শীঘ্র চলে যাবে ভাবিনি, কিন্তু কোথাও যদি থাকো দেখতে পাবে তোমার আদেশ অবহেলা করিনি। শুধু এই শক্তি দিও, তোমার শোকে কারু কাছে আমার চোখের জল যেন না পড়ে। কিন্তু আজ এই পর্যন্ত থাক তার কথা। এবার আমি যাবার সময় অনুরোধ করেছিলেন বিবাহ করতে, কারণ এত ভার একলা বইতে পারবো না, সঙ্গীর দরকার। সেই সঙ্গী হবে মৈত্রী, এই ছিল আপনার মনে। আপত্তি করিনি। ভেবেছিলুম সংসারে 15 আনা আনন্দই যদি খুঁজলো, 1 আনার জন্য আর টানাটানি করব না। কিন্তু সেও আর হয় না। বৌদিদির মৃত্যু এনে দিল অলঙ্ঘ বাধা। বাধা কিসের? মৈত্রী ভার নিতে পারে না সে বোঝা বইতে, এটা জানতে পেরেছি। কিন্তু আমার এবার সে বোঝাই হলো ভারী। তবু বলবো, বিপদের দিনে সে আমাদের অনেক করেছে, তার কাছে আমি কৃতজ্ঞ। সময় যদি আসে তার ঋণ ভুলব না। কাল অনেক রাত্রে ঘুম ভেঙে বাসু উঠল কেঁদে। তাকে ঘুম পাড়িয়ে গেলুম দাদার ঘরে। দেখি তখনও দাদা জেগে বসে বই পড়ছেন। কি বই দাদা? দাদা বই মুড়ে রেখে হেসে বললেন, কি করতে এসেছিস বল? তার পানে চেয়ে যা বলতে এসেছিলুম বলা হলো না। ভাবলুম ঘুমের ঘোরে বাসু কেঁদেছে, তাতে বিপ্রদাসের কি? অন্য কথা মনে এলো। বললুম, শ্রাদ্ধের পর আপনি কোথা থাকবেন দাদা? কলকাতায়? বললেন না রে, যাব তীর্থভ্রমণে। ফিরবেন কবে? দাদা আবার একটু হেসে বললেন, ফিরব না। স্তব্ধ হয়ে তার মুখের পানে চেয়ে দাঁড়িয়ে রইলুম। সন্দেহ রইল না যে সংকল্প টলবে না। দাদা সংসার ত্যাগ করলেন, কিন্তু অনুনয় বিনয় কাঁদা কাটা কার কাছে? এই নিষ্ঠুর সন্ন্যাসীর কাছে? তার চেয়ে অপমান আছে? কিন্তু বাসু? দাদা বললেন, হিমালয়ের কাছে একটা আশ্রমের খোঁজ পেয়েছি। তারা ছোট ছেলেদের ভার নেয়, শিক্ষা দেয় তারাই। তাদের হাতে তুলে দেবেন ওকে। আর আমি করলুম মানুষ। তারপর 2 হাতে কান চেপে পালিয়ে এলুম ঘর থেকে। তিনি কি জবাব দিলেন শুনিনি। বাসুর পাশে বসে সমস্ত রাত ভেবেছি। কোথায় যে এর কুল কিছুতে খুঁজে পাইনি। মনে পড়ল আপনাকে। বলে গিয়েছিলেন, বন্ধুর যখন হবে সত্যিকারের প্রয়োজন, তখন ভগবান আপনি পৌঁছে দেবেন তাকে দোরগোড়ায়। বলেছিলেন একথা বিশ্বাস করতে। কে বন্ধু, কবে সে আসবে জানি না, তবু বিশ্বাস করে আছি আমার এই একান্ত প্রয়োজনে একদিন সে আসবেই। পড়া শেষ হলে দেখা গেল সাহেবের চোখ দিয়া জল পড়িতেছে। রুমাল বাহির করিয়া মুছিয়া বলিলেন, আজই যাও মা, আমি বাধা দেব না। দারোয়ান আর তোমার বুড়ো হিমুও সঙ্গে যাক। বন্দনা হোঁচট হইয়া তাহার পায়ের ধুলো লইল। বলিল, যাবার উদ্যোগ করি গে বাবা, আমি উঠি। ম্যানেজার বিরাজ দত্ত মোটর লইয়া স্টেশনে উপস্থিত ছিলেন। বন্দনাকে সসম্মানে ট্রেন হইতে নামাইয়া গাড়িতে আনিয়া বসাইলেন। বন্দনা জিজ্ঞাসা করিল, মা আজও বাড়ি এসে পৌঁছাননি দত্তমশাই? না দিদি। মৈত্রী? না, তাকে তো কেউ আনতে যায়নি। বাসু ভালো আছে? আছে। মুখুজ্জে মশাই, দ্বিজুবাবু? বড়বাবু ভালো আছেন, কিন্তু ছোটবাবুকে দেখলে তেমন ভালো বোধ হয় না। বন্দনা জিজ্ঞাসা করিল, জ্বর টর হয়নি তো? দত্ত বলিলেন, ঠিক জানি নে দিদি,
কিন্তু সমস্ত কাজকর্ম করেই তো বেড়াচ্ছেন। বন্দনা কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, দত্তমশাই, আমার মনে হয় মা হয়তো এই দুঃখের মধ্যে আর আসবেন না। কিন্তু দুঃখ যতই হোক, শ্রাদ্ধের আয়োজন তো করতে হবে। কিছু হচ্ছে কি? হচ্ছে বই কি দিদি, কর্তাবাবু শ্রাদ্ধে যেমন হয়েছিল প্রায় তেমনি ব্যবস্থাই হচ্ছে। কথাটা ভালো বুঝতে না পারিয়া বন্দনা সবিস্ময়ে প্রশ্ন করিল, কার মতো বলছেন? মুকুজ্জে মশাইয়ের পিতৃশ্রাদ্ধের মতো তেমনি বড় আয়োজন? দত্ত বলিলেন, হ্যাঁ, প্রায় তেমনি, গেলেই দেখতে পাবেন। বড়বাবু ডেকে বললেন, দিজু, পাগলামি করিস নে, সব জিনিসেরই একটা মাত্রা আছে। ছোটবাবু বলিলেন, মাত্রা আছে জানি, কিন্তু মাত্রা বোধ তো সকলের এক নয় দাদা। বড়বাবু হেসে বললেন, কিন্তু তুই যে সকলের মাত্রা ডিঙ্গিয়ে যাচ্ছিস দিজু। ছোটবাবু বললেন, তাহলে আপনাদের কাছে মিনতি, এই একটিবারের জন্য আমাকে ক্ষমা করুন। আমি মাত্রা লঙ্ঘন করতে পারবো, কিন্তু বৌদিদির মর্যাদা লঙ্ঘন করতে পারবো না। এরপরে আর কেউ কথা কয়নি। এখন আপনি যদি কিছু করতে পারেন, খরচ 20-25 হাজারের কমে যাবে না। খরচ কি সব ছোটবাবুর? হ্যাঁ, তাই তো। বন্দনা জিজ্ঞাসা করিল, এ কি তার পক্ষে খুব বেশি মনে হয় দত্তমশাই? বিরাজ দত্ত বলিলেন, খুব বেশি না হলেও সম্প্রতি গেলেও তো অনেক দিদি, এখন সামলে চলার প্রয়োজন। এর ওপর নতুন বিপদ আসতেই বা কতক্ষণ? আবার নতুন বিপদ কিসের? দত্ত ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, আপনি কি শোনেননি জামাইবাবুর সঙ্গে মামলা বেঁধেছে? এসব বস্তুর পরিণাম তো জানেন, ফলাফল বলতে কেউ পারে না। তবে নিষেধ করেননি কেন? নিষেধ? এ তো বড়বাবু নয় দিদি যে নিষেধ মানবেন। একে নিষেধ করতে শুধু একজনই ছিলেন, তিনি এখন স্বর্গে। এই বলিয়া বিরাজ দত্ত নিঃশ্বাস ফেলিলেন। বন্দনা আর কোনো প্রশ্ন করিল না। বাড়ির কাছে আসিয়া দেখিল, সম্মুখের মাঠের একদিকে কাঠ কাটিয়া স্তূপাকার করা হইয়াছে। যে সকল চালাঘর দয়াময়ীর ব্রত উপলক্ষে সেই দিন তৈরি হইয়াছিল, সেগুলি মেরামত হইয়াছে। বাহির প্রাঙ্গণে বিরাট মণ্ডপ নির্মিত হইয়াছে, তথায় বহু লোক বহুবিধ কাজে নিযুক্ত। বিরাজ দত্ত অত্যুক্তি করে নাই, বন্দনা তাহা বুঝিল। গাড়ি হইতে নামিয়া সে সোজা ওপরে গিয়া উঠিল। প্রথমেই গেল দ্বিজদাসের ঘরে। একটা মোটা বালিশে হেলান দিয়ে সে বিছানায় শুইয়াছিল। পর্দা সরানোর শব্দে চোখ মিলিয়া উঠিল। বলিল, বন্ধু, আপনি এলো আমার ঘরের দোরগোড়ায়। বন্দনা বলিল, হ্যাঁ, এলোই তো, কিন্তু এমন সময় শুয়ে কেন? দ্বিজদাস বলিল, চোখ বুজে তোমাকেই ধ্যান করছিলাম, আর মনে মনে বলছিলাম, বন্দনা, দুঃখের সীমা নেই আমার, দেহে নেই বল, মনে নেই ভরসা, বোধ করি ঠেলতে আর পারবো না। নৌকা মাঝখানেই ডুববে, ওপারে পৌঁছানো আর ঘটবে না। বন্দনা বলিল, ঘটতেই হবে। তোমাকে ছুটি নিয়ে এইবার নৌকা বাইবার ভার নেব আমি, তাই নাও, রাগ করে আর চলে যেও না। বন্দনা কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল। তাহার পায়ের ধুলো মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইয়া দুজনের চোখ দিয়ায় জল পড়িতে লাগিল। এমনভাবে প্রণাম করা তাহার এই প্রথম। বলিল, তোমার চোখে জল আসে আমি জানতুম না। দ্বিজদাস বলিল, আমিও না, বোধ করি তার আসার পথটা এতকাল বন্ধ ছিল। প্রথম খুলল যেদিন মৈত্রীকে ডেকে এনে এই সংসারের ভার দিতে বলে তুমি চলে গেলে। আড়ালে চোখ মুছে মুছে ফেলে মনে মনে বললুম, এত বড় আঘাত যে স্বচ্ছন্দে করতে পারে তার কাছে কখনো ভিক্ষে চাইব না। কিন্তু সে পণ আমার রইল না। বৌদিদি গেলেন স্বর্গে, শশধরের সঙ্গে মামলা বাঁধতে মা চলে গেলেন মেয়ের বাড়িতে, দাদা জানালেন সংসার ত্যাগের সংকল্প। 1 মিনিটের ভূমিকম্পে যেন সমস্ত হয়ে গেল ধূলিসাৎ। এও সয়েছিল, কিন্তু শুনলাম যখনই বাড়ি ছেড়ে বাসু যাবে কোনো একটা অজানা আশ্রমে, সে আর সইল না। একবার ভাবলুম, যা কিছু আছে কল্যাণীর ছেলেদের দিয়ে আমিও যাব আর একদিকে। তখন হঠাৎ মনে পড়ল তোমার যাবার আগে শেষ কথাটা। বলেছিলে বিশ্বাস করতে, বলেছিলে আমার একান্ত প্রয়োজনে বন্ধু আপনি আসবে আমার দোরগোড়ায়। ভাবলুম এই তো আমার শেষ প্রয়োজন, আর প্রয়োজন হবে কবে? তাই লিখলুম তোমাকে চিঠি। সন্দেহ আসতে চায় মনে, জোর করে তাদের দাঁড়িয়ে দিয়ে বলি, আসবেই বন্ধু, নইলে মিথ্যে হবে তার কথা, মিথ্যে হয়ে যাবে বৌদিদির শেষের আশীর্বাদ। যে বোঝা তিনি ফেলে গেলেন সেই বোঝা বইব আমি কোন জোরে? বলিতে বলিতে দুফোঁটা অশ্রু আবার গড়াইয়া পড়িল। বন্দনা কহিল,
সবাই বলে তুমি বড় অবাধ্য, একা বৌদির ছাড়া আর কারো কথা কখনো শোনোনি। দ্বিজদাস বলিল, এই তোমার ভয়, কিন্তু কেন যে শুনিনি, বৌদি বেঁচে থাকলে এর জবাব দিতেন। এই বলিয়া সে নিজের চোখ মুছিয়া ফেলিল। বন্দনা চুপ করিয়া কয়েক মুহূর্ত তাহার প্রতি চাহিয়া বলিল, জবাব পেয়েছি, তোমার আর আমার শঙ্কা নেই। এই বলিয়া সে দ্বিজদাসের হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আবার কিছুক্ষণ স্থির থাকিয়া বলিল, যা ভূমিষ্যাৎ হবার তা ধুলোয় লুটিয়েছে, যা ভাঙবার নয়, টলাবার নয়, সেই অটলকেই আজ ফিরে পেলাম। এবার যাই দাদার কাছে। যাবার দিনে আমাকে তিনি আশীর্বাদ করে বলেছিলেন, বন্দনা, তোমার আপন আমার আশীর্বাদ যেন তাকেই একদিন তোমার হাতে এনে দেয়। সাধুর বাক্য আমি অবিশ্বাস করিনি, নিশ্চয়ই জেনেছিলাম এ কথা তার সত্য হবেই। শুধু ভাবিনি সেই আশীর্বাদ এমন দুঃখের ভেতর দিয়ে সেই আপনজনকে এনে দেবে। যাই গিয়ে তাকে প্রণাম করি গে। দ্বিজু, বন্দনা এসেছে না? এই বলিয়া সাড়া দিয়া অন্নদা আসিয়া প্রবেশ করিল। এসেছি অনুদি বলিয়া বন্দনা ফিরিয়া চাহিল। অন্নদার গভীর শোকাচ্ছন্ন মুখের প্রতি চাহিয়া বন্দনা চমকিয়া উঠিল। কাছে গিয়া তার বুকের উপর মাথা রাখিয়া অস্ফুটে কহিল, তোমারও মূর্তি আমি ভাবতেই পারিনি অনুদি। তারপরেই হু হু করিয়া কাঁদিয়া উঠিল। অন্নদার চোখ দিয়া জল পড়িতেছিল। ধীরে ধীরে বহুক্ষণ পর্যন্ত তাহার পিঠের উপর হাত বুলাইয়া মৃদুস্বরে বলিতে লাগিল, হঠাৎ আর চলে যেও না দিদি, দিন কতক থাকো। আর তোমাকে কি বলবো আমি। বন্দনা কথা কহিল না। বুকের ওপর তেমনি মুখ লুকাইয়া মাথা নাড়িয়া শুধু সায় দিল। এমনিভাবে আবার বহুক্ষণ গেল। তারপরে মুখ তুলিয়া আঁচলে চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, বাসু কোথায় অনুদি? চাকরা তাকে পুকুরে স্নান করাতে নিয়ে গেছে। তাকে রেঁধে দেয় কে? অন্নদা কহিল, দ্বিজু। ওরা দুজনে একসঙ্গে খায়, একসঙ্গে শোয়। বলতে বলতে আবার তার চোখে জল আসিয়া পড়িল। মুছিয়া কহিল, মা তো শুধু বাসুর মরেনি, ওরও মরেছে। আবার চোখ মুছিয়া বলিল, সবাই বলে অকালে অসময়ে বাড়ির বউ মরেছে, ছেলে মানুষের শ্রাদ্ধে এত ঘটা কেন? ওরে সবাই করে মানা, বাহুল্য দেখে তাদের গা যায় জ্বলে, ভাবে এ যে বাড়াবাড়ি। জানে না তো সে ছিল ওর আর এক জন্মের মা। কোনো ছেলে সেই মর্যাদায় ঘা লাগলে কি সইতে পারে? দ্বিজদাস বন্দনাকে ইঙ্গিতে দেখাইয়া কহিল, আর ভয় নেই অনুদি, বন্দনা এসেছেন। এবার সমস্ত বোঝা ওর মাথায় ফেলে দিয়ে আমি আড়াল হয়ে যাব। অন্নদা বলিল, পরের মেয়ে এত বোঝা বইবে কেন ভাই? পরের মেয়েরাই তো বোঝা বয় অনুদি। ওকে ডেকে এনে বলেছি, এত দুঃখের ভার বইতে আমি পারবো না। এর ওপর বাসু যদি যায় তো রইল তোমার বলরামপুরের মুকুজ্জে বাড়ি, রইল তাদের 7 পুরুষের অভিমান। শশধরের ছেলেদের ডেকে এনে সংসারে আমি ইস্তফা দেব। দাদাই শুধু পারে তাই নয়, দ্বিজুও পারে। সন্ন্যাস নিতে পারবো না বটে, ও আমি বুঝিনি, কিন্তু টাকা কড়ির বোঝা অনায়াসে ফেলে দিয়ে যাব। অন্নদা বন্দনার হাত দুটি ধরিয়া কহিল, পারবে না দিদি বিপিনের মতো করতে? পারবে না বাসুকে বাড়িতে রাখতে? পারবে না অনুদি? নিশ্চয়ই পারবো, পারতে তো হবেই। আর এই যে বাঁধল সর্বনেশে মামলা জামাইবাবুর সঙ্গে, পারবে না থামাতে? হ্যাঁ, এও পারব অনুদি। ক্ষণকাল স্তব্ধ থাকিয়া বলিল, উনি কোনোদিন আমার অবাধ্য হবেন না, এই শর্তেই এই বাড়ির ছোট বউ হতে রাজি হয়েছি অনুদি। কথাটা অন্নদা ভালো বুঝিতে না পারিয়া চুপ করিয়া চাহিয়া রহিল। বন্দনা বলিল, যা গেছে সে তো গেছেই, এর ওপর কি মাকেও হারাতে হবে? মকদ্দমা না থামলে তাকে ফিরিয়ে আনবো আমি কি করে? দ্বিজদাস বালিশের তলা হইতে চাবির গোছাটা বাহির করিয়া বন্দনার পায়ের কাছে ফেলিয়া দিয়া কহিল, এই নাও, অবাধ্য হব না, সেই শর্তই তোমার কাছে আজ করলুম। বন্দনা চাবির গুচ্ছ তুলিয়া আঁচলে বাঁধিল। এইবার অন্নদা ইহার তাৎপর্য বুঝিল। বন্দনাকে বুকের ওপর টানিয়া লইয়া স্থির হইয়া রহিল। তাহার 2 চোখ বাহিয়া শুধু বড় বড় অশ্রুর ফোঁটা ঝরিয়া পড়িতে লাগিল। বন্দনা বিপ্রদাসের ঘরে ঢুকিয়া তাহাকে প্রণাম করিল। বলিল, বরদা এলুম। এই নতুন সম্বোধন বিপ্রদাসের কানে ঠেকিল, কিন্তু এ লইয়া কিছু না বলিয়া জিজ্ঞাসা করল, শুনেছিলুম তুমি আসছো, তোমার বাবার তার পাওয়া গিয়েছিল, পথে কষ্ট হয়নি তো? না। সঙ্গে কে এলো? আমার দারোয়ান আর আমার বুড়ো চাকর হিমু। বাবা ভালো আছেন? হ্যাঁ। বিপ্রদাস একটুখানি
চুপ করিয়া থাকিয়া বলিলেন, দ্বিজু কি পাগলামি করছে দেখলে? বন্দনা কহিল, আপনি শ্রাদ্ধের কথা বলছেন তো, কিন্তু পাগলামি হবে কেন? আয়োজন এত বড়ই তো হওয়া চাই, এ না হলে তার মর্যাদা ক্ষুণ্ণ হতো যে। কিন্তু সামলাতে পারবে কেন বন্দনা? উনি না পারলেও আমি পারবো বর্দা। বিপ্রদাস হাসিয়া কহিলেন, সে শক্তি তোমার আছে মানি, কিন্তু মেজাজ বিগড়লেই মুশকিল। হঠাৎ রাগ করে চলে না গেলে বাঁচি। বন্দনা বলিল, সেদিন এসেছিলাম পরের মতো, মাথায় কোনো ভার ছিল না, কিন্তু আজ এসেছি এবারই ছোট বউ হয়ে। রাগিয়ে দিলে রাগ করতেও পারি, কিন্তু আর চলে যাব কেমন করে? সে পথ বন্ধ হয়ে গেল যে। এই বলিয়া সে চাবির গোছা দেখাইয়া কহিল, এই দেখুন, এবারই সব আলমারি সিন্ধুকের চাবি, আপনি তুলে নিয়ে আঁচলে বেঁধেছি। আনন্দ ও বিস্ময়ে বিপ্রদাস নিঃশব্দে চাহিয়া রহিলেন। বন্দনা বলিতে লাগিল, আপনাকে আমার লজ্জা করে বলবার, গোপন করে বলবার কিচ্ছু নেই। ভগবানের কাছে যেমন মানুষের নেই লুকোবার, ঠিক তেমনি। মনে পড়ে কি আপনার আশীর্বাদ? যাবার দিনে আমাকে বলেছিলেন, যে তোমার যথার্থ আপন তাকেই তুমি পাবে একদিন। সেই দিন থেকে গেছে আমার। চঞ্চলতা, শান্ত মনে কেবল এই কথাই ভেবেছি, যিনি জিতেন্দ্রিয়, যিনি আজন্ম শুদ্ধ সত্যবাদী সাধু, তার আশীর্বাদে আর আমার ভয় নেই। যিনি আমার স্বামী, তাকে আমি পাবই। দুই চক্ষু তাহার অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বিপ্রদাস কাছে আসিয়া তাহার মাথায় হাত রাখিয়া নীরবে আশীর্বাদ করিল, এবং আজ এই প্রথম দিন বন্দনা তাহার পায়ের ওপর বহুক্ষণ ধরিয়া মাথা পাতিয়া নমস্কার করিল। উঠিয়া দাঁড়াইলে বিপ্রদাস কহিলেন, আজ যাকে তুমি পেলে বন্দনা, তার চেয়ে দুর্লভ ধন আর নেই, এই কথাটা আমার চিরদিন মনে রেখো। বন্দনা কহিল, রাখব বর্দা, একদিনও ভুলব না। একটু থামিয়া কহিল, একদিন অসুখে আপনার সেবা করেছিলুম, আপনি পুরস্কার দিতে চেয়েছিলেন, কিন্তু সেদিন নিইনি। মনে পড়ে সে কথা? পড়ে। আজ সেই পুরস্কার চাই। বাসুকে আমি নিলুম। বিপ্রদাস হাসি মুখে বলিলেন, নাও। তাকে শেখাবো আমাকে মা বলে ডাকতে। তাই করো। ওর মা এবং বাপ দুজনকেই আজ রেখে গেলাম তোমার মধ্যে, আর রেখে গেলাম এই মুখুজ্জে বাড়ির বৃহৎ মর্যাদাকে তোমার হাতে। বন্দনা ক্ষণকাল মাথা হেঁট করিয়া এই ভার যেন নীরবে গ্রহণ করিল। তারপরে কহিল, আর একটা প্রার্থনা। নিজেকে চিনতে না পেরে একদিন আপনার কাছে অপরাধ করেছিলুম, ভুল ভেঙেছে। আজ তার মার্জনা চাই। মার্জনা অনেক দিন আগেই করেছি বন্দনা। আমি জানতাম তোমার অন্তর যাকে একান্ত মনে চেয়েছে একদিন তাকে তুমি চিনবেই। তাই তোমার কাছে, আমার কাছে তোমার কোনো লজ্জা নেই। বন্দনার চোখে আবার জল আসছিল। জোর করিয়া নিবারণ করিয়া বলিল, আরও একটি ভিক্ষা। আমাদের সংসারে কি একদিনও থাকবেন না আর? অভিমানে, সংকোচে কোনো দিন মন পূর্ণ করে আপনাকে যত্ন করতে পাইনি, কিন্তু সে বাধা তো ঘুচল। আর তো আমার লজ্জা নেই। কিছুদিন থাকুন না আমার কাছে, দুদিন পুজো করি। এই বলিয়া সে সজল চক্ষে চাহিয়া রহিল। তাহলে আকুল কণ্ঠস্বর যেন অন্তর ভেদ করিয়া বাহিরে আসিল। বিপ্রদাস হাসি মুখে চুপ করিয়া রহিলেন। বন্দনা বলিল, ওই হাসি মুখের মৌনতাকেই আমি সবচেয়ে বড় ভয় করি বর্দা। কি কঠোর আপনার মন! একে না পারা যায় গলাতে, না পারা যায় টলাতে। দেবেন না উত্তর? বিপ্রদাস এবার হাসিয়া ফেলিলেন। যেমন স্নিগ্ধ, তেমনি সুন্দর, তেমনি নির্মল। তাহাকে এমন করিয়া হাসিতে বন্দনা যেন এই প্রথম দেখিল। বলিল, উত্তর পেলুম, আর আপনাকে আমি পীড়াপিড়ি করব না, কিন্তু মনকে শান্ত করি কি করে বলে দিন। এ যে কেবলই কেঁদে উঠতে চায়। বিপ্রদাস বলিলেন, মন আপনি শান্ত হবে বন্দনা, যেদিন নিঃসংশয়ে বুঝবে তোমার দাদা দুঃখের মাঝে ঝাঁপ দিতে গৃহত্যাগ করেনি, কিন্তু তার আগে নয়। কিন্তু এই বুঝবো আমি কেমন করে? শুধু আমাকে বিশ্বাস করে। জানো তো দিদি, আমি মিছে কথা বলিনি। বন্দনা চুপ করিয়া রহিল। মিনিট দুই পরে গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিল, তাই হবে। আজ থেকে প্রাণপণে বোঝাবো নিজেকে।
বরদা সত্যি কথাই বলে গেছেন। সত্যবাদী তিনি, মিছে কথায় ভুলিয়ে চলে যাননি। যেখানে আছে মানুষের চরম শ্রেয়, সেই তীর্থেই তিনি যাত্রা করেছেন। বিপ্রদাস কহিলেন, হ্যাঁ, তোমার মনকে বুঝিয়ে বলো, যা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সত্য, সবচেয়ে মধুর, বরদা সেই পথের সন্ধানে বার হয়েছেন। তাকে বাধা দিতে নেই, তাকে ভ্রান্ত বলতে নেই, তার তরে শোক করা অপরাধ। বন্দনার চোখে আবার জল আসিয়া পড়িল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া বলিল, তাই হবে, তাই হবে। এ জীবনে আর যদি কখনো দেখা না পাই, তবু বলবো তিনি ভ্রান্ত নন, তার তরে শোক করা অপরাধ। পর্দার ফাঁক দিয়া মুখ বাড়াইয়া বিরাজ দত্ত বলিলেন, দিদি, একটা জরুরি কথা আছে, একবার আসতে হবে। যাই বিরাজবাবু। বরদা, আসি এখন বলিয়া বন্দনা ঘর হইতে বাহির হইয়া গেল। সতী শ্রাদ্ধের কাজ ঘটা করিয়া শেষ হইল। ভিক্ষুক কাঙালি সতী সাধ্যির জয়গান করিয়া গৃহে ফিরিল। সকলেই বলিল, মুকুজ্জে বাড়ির কাজ এমনি করেই হয়, এর ছোট বড় নেই। সকালে স্নান সারিয়া বন্দনা প্রণাম করিতে বিপ্রদাসের ঘরে ঢুকিয়া বিস্ময়ে থমকিয়া দাঁড়াইল। তাহার পাশে বসিয়া দয়াময়ী ভোরের ট্রেনে বাড়ি ফিরিয়াছেন। এখনও কেহ জানে না। মায়ের মূর্তি দেখিয়া বন্দনার বুকে আঘাত লাগিল। সোনার বর্ণ কালি হইয়াছে, মাথার ছোট ছোট চুলগুলি রুক্ষ ধূলি মাখা, চোখ বসিয়াছে, কপালে রেখা পড়িয়াছে। দুঃখ শোকের এমন ব্যথার ছবি বন্দনা কখনো দেখে নাই। তাহার মনে পড়িল সেদিনের সেই ঐশ্বর্যবতী সর্বময় কর্ত্রী বিপ্রদাসের মাকে। কটা দিনই বা, আজ সমস্ত মহিমা যেন তাহার পথের ধুলোয়। কাছে গিয়া প্রণাম করিয়া বলিল, কখন এলেন মা, আমি জানতে পারিনি তো। দয়াময়ী তার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন, বলিলেন, আমার আসার খবর কিসের জন্য বন্দনা? তখন আসত বিপ্রদাসের মা, তাই দেশের ছেলে বুড়ো সবাই টের পেত। বিপিন, আজ তো চুকে গেছে বাবা, চল না মায়ে পয়ে আজই বেরিয়ে পড়ি। শুনিয়া বিপ্রদাস হাসিয়া কহিল, তোমার ভয় নেই মা, মায়ে পয়ে যাত্রার বিঘ্ন ঘটবে না। কিন্তু আজই হয় না, বন্দনার বাবা আসছেন কাল। তোমার ছোট বউয়ের হাতে সংসার বুঝিয়ে না দিয়ে যাবে কেমন করে? দয়াময়ী অনেকক্ষণ মৌন থাকিয়া বলিলেন, তাই হোক বিপিন, সহ্য হবে না আমার এমন মিথ্যে, আর মুখে আনব না। কিন্তু কটা দিন আর বাকি? কেবল 7টা দিন মা, আবার আজকের দিনই আমরা যাত্রা শুরু করব। বন্দনা কহিল, মা, বাড়ির ভেতরে আপনার ঘর, চলুন। দয়াময়ী মাথা নাড়িয়া অস্বীকার করিলেন, তোমার ওই কথাটি রাখতে পারবো না মা। যে কটা দিন থাকবো এইখানেই থাকবো। আবার যাবার দিন এলে এই বাইরের ঘর থেকেই দুজনে বার হয়ে যাব। ভেতরে যা কিছু রইল সেসব তোমার রইল মা। বন্দনা পীড়াপিড়ি করিল না, শুধু আর একবার তাহার পদধূলি লইয়া নত মুখে বাহির হইয়া গেল। বিপ্রদাসের পত্র পাইয়া রে সাহেব 1 সপ্তাহের ছুটি লইয়া বলরামপুরে আসিয়া উপস্থিত হইলেন এবং মেয়েকে দ্বিজুর হাতে অর্পণ করিয়া আবার কর্মস্থলে ফিরিয়া গেলেন। এই বিবাহে নহবত বাজিল না, বরযাত্রী কন্যাযাত্রীর বিবাদ বাজিল না। মেয়েরা উলু দিল অস্ফুটে, শাঁখ বাজিল চাপা সুরে, বাসর গৃহ রইল স্তব্ধ মৌন। নিরালা কক্ষে দ্বিজদাসের বিষণ্ণ মুখের পানে চাহিয়া বন্দনা প্রশ্ন করল, কি ভাবছ বলো তো? দ্বিজদাস বলিল, ভাবছি তোমার কথা, ভাবছি আমার চেয়ে তুমি অনেক বড়। কেন? নইলে পারতে না, সর্বনাশ বাঁচাতে কি দুঃখের পথ হেঁটেই না তুমি আমার কাছে এলে। বন্দনা জিজ্ঞাসা করল, তুমি আসতে না? না। বন্দনা বলিল, মিছে কথা। কিন্তু আমি কি ভাবছিলাম জানো? তোমার গলায় মালা পরিয়ে দিতে দিতে ভাবছিলুম আমি এমনই কি সুকৃতি করেছিলুম যাতে তোমার মতো স্বামী পেলুম বাসুকে, মাকে, বর্দাকে, আর পেলুম এই বৃহৎ পরিবারের বিপুল ভার। কিন্তু যে সমাজের মেয়ে আমি, তার প্রাপ্য কতটুকু জানো? দ্বিজদাস কহিল, না। বন্দনা বলিতে গিয়া হঠাৎ থামিয়া গেল, কহিল, কিন্তু আজ নয়। নিজের পরম সৌভাগ্যের দিনে অন্যের দৈনকে কটাক্ষ করব না, অপরাধ হবে। হবে না, তুমি বলো। বন্দনা মাথা নাড়িয়া অস্বীকার করিল,
কহিল, আজ তুমি ক্লান্ত, একটু ঘুমাও, তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিই। মিনিট 2 পরে বলিল, আমার মেস্তির কথা মনে পড়ে। সেদিন বর্তার সঙ্গে তখনই চলে যেতে চাইলেন। দেখে বললুম, তুমি তো ঝগড়া করনি মেস্তি, তুমি কেন যাবে? মেস্তি বললেন, যেখানে স্বামীর স্থান হয় না সেখানে স্ত্রীরও হয় না, একটা দিনের জন্যেও না। তোর স্বামী থাকলে এ কথা বুঝতিস। সেদিন হয়তো ঠিক এ কথা বুঝিনি, কিন্তু আজ বুঝছি। তুমি না থাকলে আমি একটা দিনও সেখানে থাকতে পারিনি। একটু থামিয়া বলিল, এই তো মাত্র ঘণ্টা কয়েক আগে পুরুতের সঙ্গে গোটা কয়েক শব্দ উচ্চারণ করে গেলুম, কিন্তু মনে হচ্ছে যেন আমার দেহের প্রতি রক্তকণাটি পর্যন্ত বদলে গেছে। দ্বিজদাস চোখ মেলিয়া তাহার মুখের পানে চাহিল। তাহার হাতখানি নিজের বুকের উপর টানিয়া লইয়া আবার চোখ বুঝিল, কোনো কথা কহিল না। রবিবার ঘুরিয়া আসিল। বিপ্রদাস ও দয়াময়ীর যাবার দিন আজ। তীর্থভ্রমণ দয়াময়ীর একদিন সমাপ্ত হইবে। সেই দিন সংসারের আকর্ষণ হয়তো এই গৃহেই আবার তাহাকে টানিয়া আনিবে, কিন্তু যাত্রা শেষ হইবে না। আর বিপ্রদাসের আর ফিরাইয়া আনিবে না তাহাকে এই গৃহে। এই কথা শুনিয়াছে অনেক, কেহ বিশ্বাস করিয়াছে, কেহ করে নাই। প্রাঙ্গণে মটর দাঁড়াইয়া, কাছে দূরে বাটির সকলেই উপস্থিত। মেয়েরা দ্বিতলের বারান্দায় দাঁড়াইয়া চোখ মুছিতেছে। বিপ্রদাস উঠিতে গিয়া জিজ্ঞাসা করিলেন, দ্বিজুকে দেখছি না কেন? কে একজন বলিল, তিনি বাড়ি নেই, কি একটা কাজে বাইরে গেছেন। শুনিয়া বিপ্রদাস হাসিয়া বলিলেন, পালিয়েছে। সেটা শুধু মুখেই গোয়ার, নইলে ভীতুর অগ্রগণ্য। বন্দনার হাত ধরিয়া দাঁড়াইয়াছিল বাসু, বলিল, তুমি আবার কবে আসবে বাবা? একটু শিগগির করে এসো। বিপ্রদাস হাসিয়া তাহার মাথায় একবার হাত বুলাইয়া দিলেন। এই প্রশ্নের উত্তর দিলেন না। বন্দনা শাশুড়ির পায়ের ধুলো রইল। তিনি বলিলেন, বাসু রইল ছোট বৌমা, আর রইলেন মন্দিরে তোমার শ্বশুরকুলে রাধা গোবিন্দজি। ফিরে কখনো এলে তোমার কাছ থেকে এদের নেব। এই বলিয়া তিনি আঁচলে চোখ মুছিলেন। বন্দনা দূর হইতে বিপ্রদাসকে প্রণাম করিল। তারপরে কাছে আসিয়া সজল চক্ষে বাষ্পরুদ্ধ স্বরে কহিল, কলকাতায় পুজোর ঘরে যে মূর্তি একদিন আপনার লুকিয়ে দেখেছিলুম, আজ আবার সেই মূর্তি আমার চোখে পড়ল বর্দা। আর আমার শোক নেই, ঠিকানা আপনার নাই বা পেলুম, জানি মনের মধ্যে যেদিন ডাক দেব আসতেই হবে আপনাকে, যতই না না বলুন। এ কথা কোনো মতেই মিথ্যে হবে না। বিপ্রদাস শুধু একটি হাসিলেন। যেমন করিয়া ছেলের উত্তর এড়াইয়া গেলেন, তেমনি করিয়া বন্দনারও। গাড়ি ছাড়িয়া দিল। এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিপ্রদাসের শেষ পর্ব। গল্পটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওতে একটি লাইক দিয়ে গল্পের ঝুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো গল্প নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।